আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে তোমাদের আজকের ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আজকেই মাত্র আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলো ২৫ ব্যাচের। তার মানে ২৫ ব্যাচের আজকে থেকে তাদের একাডেমিকে ইংরেজিটা আর দরকার হচ্ছে না। তারপরে যখন অ্যাডমিশনে যাবে তখন তাদের অ্যাডমিশন জার্নিতে ইংলিশটা দরকার হবে। সো এখন তোমরা আসলে মূলত সামনে যদি এইচএসসি পরীক্ষা আমরা চিন্তা করি, তোমরা ২৬ ব্যাচ এবং তোমরা যারা মাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হবা, তোমাদের রেজাল্ট দিয়ে দিবে 15 জুলাইয়ের মধ্যে। সো তোমরা যারা কলেজে ভর্তি হবা, তো তোমরা আছো ২৭ ব্যাচ। সো তোমাদের জন্য আজকে ভাইয়া কি সুন্দর একটা ক্লাসের আয়োজন করেছি, তোমরা সেটা দেখবা। সো যারা যারা ২৬ এবং ২৭ ব্যাচের আছো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও দ্রুত। আমরা আজকে বেশ মজার একটা ক্লাস করব। তোমাদের নতুন বই, নতুন সিলেবাসের উপর তোমাদের প্যাসেজগুলো কেমন হইতেছে বা কেমন, সেগুলো নিয়ে আজকে আমরা ক্লাস করব। সবাই ভাইকে একটু জানাও তোমরা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। সাউন্ড কি ঠিক আছে ক্লাসের? একটু জানাও তো সবাই। তো সবাই এই প্রথম মনে আমরা ২৭ ব্যাচের জন্য ইংলিশ ক্লাস আয়োজন করতে যাচ্ছি, রাইট? ২৭ ব্যাচের এর আগে কোনো ইংলিশ ক্লাস হয় নাই। সো দেখা যাক আমরা ক্লাসটাতে কি পড়াশোনা করি। চলো আমরা একটু ক্লাসটাকে গ্রুপগুলোতে শেয়ার করে দিই। সো দেখা যাক আমরা ক্লাসটাতে কি পড়াশোনা করি। আর তোমরা একটু জানাইও সাউন্ড ঠিকঠাক আছে আশা করছি। ওকে ফাইন। ওকে, তাহলে সবকিছু আমাদের ঠিকঠাক আছে, কোনো ইস্যু নাই। আমরা তাহলে ক্লাস আস্তে আস্তে শুরু করি কথাবার্তা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমরা আসলে খুব বেশি পড়াবো এমন না, আমরা আসলে ক্লাসের মধ্যে একটু গল্প করব, তোমাদের কথাবার্তা শুনবো, তোমাদের পড়াশোনা কেমন চলে সেটা একটু জানবো। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে তোমরা রিয়েক্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো আমি দেখবো, তোমাদের কমেন্টগুলো শুনবো। হ্যাঁ, আজকের ক্লাসটা আসলে খুব বেশি অ্যানাউন্সমেন্ট দিয়ে নেওয়া হয় নাই, সেজন্য তোমরা আসলে খুব মানুষজন বেশি নাই। আচ্ছা, যাই হোক, চলো আমরা আস্তে আস্তে আমাদের কথাবার্তা আলোচনা শুরু করি। হ্যাঁ, ওকে, তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচ আছো এবং এইচএসসি ২৭ যারা, তোমাদের জন্য কিন্তু ইংলিশের পূর্ণাঙ্গ একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ইংলিশ উইনার 5.0। ইংলিশ উইনার এর আগে 4টা প্রোগ্রাম গিয়েছে। এই 4টা প্রোগ্রামে প্রায় কত ধরা যায়, ৯-১০ হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে। সো সেই ১০,০০০ স্টুডেন্ট কেন পড়াশোনা করছে, তারা প্রতিবারই কেন তারা ভর্তি হয় বা তাদের রিকমেন্ডেশন কেন থাকে, সেটা তোমরা আজকে বোঝার চেষ্টা করবা যে কেন তোমার সিনিয়র ভাইয়ারা ইংলিশ উইনার 1, 2, 3 তারা করেছে এবং তারা সফল হয়েছে, 4 করেছে, এবং তোমাদের জন্য 5 আসলে কিভাবে তোমাদেরকে হেল্প করবে, সেই সব কিছু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, চলো আজকে তোমাদের জন্য যারা ২৬ ব্যাচ বা ২৭ ব্যাচ আছো, তোমরা জানো যে তোমাদের বইটা কিন্তু নতুন হয়েছে। হ্যাঁ, আগে ২৫ ব্যাচ যেই বইটাতে পরীক্ষা দিছে বা পড়াশোনা করছে, সেই বইটা কিন্তু তোমরা আর পড়বা না। তার মানে তোমাদের পুরো ইংলিশ বইটার মোটামুটি 60-70% বই নতুন হয়েছে, অর্থাৎ নতুন প্যাসেজ এসেছে, নতুন কবিতা এসেছে, অনেক কিছু নতুনত্ব আসছে। এবং আরেকটা মজার ব্যাপার, তোমরা কিন্তু এইচএসসি ২৬ ব্যাচ থেকে তোমরা অফিসিয়ালি ফুল সিলেবাসে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ। আমার কথা বুঝতে পারতেছো বলো তো ভাইয়েরা? তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়ের কথা? তার মানে হচ্ছে যে আমরা এইচএসসি ২৫ পর্যন্ত আমরা শর্ট সিলেবাসে পড়াশোনা করছি, কিন্তু আমরা ২৬ থেকে পড়াশোনা করব ফুল সিলেবাসে। তাহলে ফুল সিলেবাসে আমাদের প্যাসেজগুলোর ধরন কেমন, নতুন যে প্যাসেজগুলো এসেছে সেগুলো আসলে পড়তে কেমন, সেগুলো কি টপিক সম্পর্কে, তার একটা বিস্তারিত আলোচনা আমাদের মধ্যে জানা দরকার। সো আমরা আর খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমরা আলোচনা করতে করতেই তোমাদের মতামত, তোমাদের কথাবার্তা আমরা আস্তে আস্তে পাবো আশা করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। সিদ্রাতুল সাবা, ওয়ালাইকুম আসসালাম সিদ্রাতুল। ওকে, চলো আমরা শুরু করছি। আমরা আজকে একটা ক্লাসেই আমাদের এই প্যাসেজ থেকে ৩৫ নম্বর বিভিন্নভাবে আসতে পারে। তোমরা একটু জানবা যে তোমাদের
26 বা 27 ব্যাচ তোমরা যারা আছো তোমাদের কিন্তু 25-এর মতো তোমাদের সিলেবাসটা পূর্ণাঙ্গ হচ্ছে, কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু সেম থাকছে ফার্স্ট পেপারে। তোমাদের প্যাসেজ আসবে মোট তিনটা তোমাদের সিন প্যাসেজ আসবে, সিন প্যাসেজ, ঠিক আছে। এখন এই 3টা সিন প্যাসেজ এমন হতে পারে, আমরা আজকে যেই প্যাসেজটা পড়াচ্ছি এটা সিন প্যাসেজ 1-এ আসতে পারে। সিন প্যাসেজ 1-এ কি আসে দেখো, 1-এ তোমার 1 নাম্বার প্যাসেজ থেকে আসবে এমসিকিউ, আর আমরা শর্ট কোয়েশ্চেন যেটাকে বলি সেটা হচ্ছে এসএকিউ, শর্ট আনসার কোয়েশ্চেন। তাহলে এই দুইটা আসতেছে আমাদের প্যাসেজ নাম্বার 1 সিন প্যাসেজ 1 থেকে। তাহলে সিন প্যাসেজ 2 থেকে কি আসতেছে দেখো, সিন প্যাসেজ 2 থেকে আসতেছে আমাদের ফ্লো চার্ট। আর ফ্লো চার্টের জায়গায় এখন যদিও তোমাদের ফ্লো চার্টই আসতেছে, ফ্লো চার্ট ছাড়া তোমাদের যেই কি বলা যায় ইনফরমেশন ট্রান্সফার তোমাদের আসতেছে না গত 2 বছর যাবত। সো ফ্লো চার্ট আমরা ধরে রাখি। আর 3 নম্বরে আমরা পাই আরেকটা সিন প্যাসেজ, সেটা থেকে আসা হচ্ছে আমাদের সামারি। অর্থাৎ তোমরা মোট টেক্সট বইয়ের প্যাসেজগুলোকে পড়বা তোমরা 3টা ধাপে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি সাফি, তোমরা কেমন আছো জানাও একটু। হ্যাঁ, অনেকে হয়তো ইংলিশ মিডিয়াম ফরেস্ট স্টুডেন্ট আছো, জানাও কেমন আছো। তার মানে আমরা কি দেখতে পেলাম বলতো, আমরা এই যে দেখো এইখানে আমার কত মার্ক, আমার এইখানে হচ্ছে এইখানে টোটাল 3টা মিলিয়ে আমার হচ্ছে 35 মার্ক, 3টা মিলিয়ে কত আমার 35 মার্কস। তাহলে এই 35 মার্কসের জন্য তোমাকে মোট 3টা প্যাসেজ পড়া লাগবে। এবং মজার ব্যাপার, এইচএসসিতে আমাদের কোনো আনসিন প্যাসেজ আসে না। তার মানে আমাদের যে প্যাসেজগুলো আসে সেগুলো সিন প্যাসেজ, অর্থাৎ সেই প্যাসেজগুলো তুমি টেক্সট বইয়েই পড়ছো, টেক্সট বই ছিল এবং সেখানকার প্যাসেজগুলো তুমি কিন্তু পাবা, ঠিক আছে। তার মানে এই যে আমরা আজকে যে প্যাসেজটা পড়তেছি এইটা হয়তো এমসিকিউ এসএকিউর জন্য আসতে পারে সিন প্যাসেজ 1, অথবা এই প্যাসেজটা 1 নম্বরে না এসে সিন প্যাসেজ 2-তে আসতে পারে, অর্থাৎ এটা থেকে ফ্লো চার্ট আসতে পারে। আবার এমনও হতে পারে শুধু এই প্যাসেজটা শুধু সামারির জন্যই আসতে পারে। তার মানে আমরা যদি একটু ইকুয়েশন মিলাই, প্যাটার্ন মিলাই, যে তার মানে যে কোনো একটা প্যাসেজ সেটা 3 ধরনে আসার সুযোগ আছে। সেটা হতে পারে এমসিকিউ এসএকিউ এর জন্য, সেটা হতে পারে ফ্লো চার্টের জন্য, অথবা সেটা হতে পারে একটা সামারি রাইটিং এর জন্য। তার মানে আমরা যখন প্যাসেজগুলোকে পড়বো আমরা এমন ভাবে একটা প্যাসেজকে পড়বো যে এই প্যাসেজ থেকে আমরা এমসিকিউ এসএকিউ, ওই প্যাসেজের ফ্লো চার্ট এবং সেটার আমরা সামারি শেষ করে ফেলবো। তাহলে কি হলো, তুমি একটা প্যাসেজ পড়ে এখানকার 35 মার্ক কনফার্ম করে ফেলতে পারলা। তাহলে এই প্যাসেজটা যদি তোমার পরীক্ষায় সিন প্যাসেজ 1-এ আসুক বা 2-এ আসুক বা 3-এ আসুক, তোমার সেটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার কিচ্ছু থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা আজকে পড়বো কি দ্য লিজেন্ড অফ গাজী। হ্যাঁ, এই প্যাসেজটা তোমাদের টেক্সট বইয়ে নতুন এসেছে কয়েক বছর পরে, তবে আমি যখন 2017 সালে এইচএসসি পরীক্ষা দিই তখন আমাদের টেক্সট বইটা ছিল। তার মানে এই প্যাসেজটা একেবারেই নতুন সেটা বলার সুযোগ নাই, কিন্তু গত 4-5 বছর যদি বই চিন্তা করি তাহলে সেটা নতুন। হ্যাঁ, গত 4-5 বছর বইয়ের এটা নতুন। আসো আমরা একটু দেখি দ্য লিজেন্ড অফ গাজী, এটা আমাদের নতুন বইয়ের ইউনিট 3 এর লেসন 3-এ আছে, ইউনিট 3 এর লেসন 3-তে আছে। হ্যাঁ, আর এই প্যাসেজটা দেখো বিগত বছরে কয়েকটা জায়গায় আসছে। 19 সালে একই সাথে সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, 2টা বোর্ডে একসাথে আসছে। আবার ঢাকা বোর্ডে এবং চিটাগং বোর্ডে 2017-তে আসছে। তার মানে এটা 17-তে 2 বোর্ডে একসাথে আসছে। আবার দেখো এই প্যাসেজটা সিলেট এবং কুমিল্লা বোর্ডে একই সাথে 2 বার আসছে 19 সালে। তার মানে আমরা বুঝতেই পারছি এই প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট। সামি লিখেছে, ভাইয়া আই এম ফ্রম 25 ব্যাচ, ইউ ডিড আ লট ফর আস, লাভ এন্ড রেসপেক্ট। থ্যাংক ইউ। গৌর লিখেছে, ভাইয়া এইচএসসি 26-এর টেস্টের আগে কি এই কোর্সটা শেষ হবে? আমাদের কোর্সটা শেষ হতে 4.5 মাস থেকে 5 মাস সময় লাগবে। সো এর মধ্যে যদি তোমার টেস্ট পরীক্ষা হয় কলেজে, তার মধ্যে তো তুমি 70-80% কভার হয়েই যাবে। এর মধ্যে তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে কিন্তু তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে গ্রামারের 12টা আইটেমের তোমরা আর্কাইভ ক্লাস পাচ্ছ। সো আর্কাইভ ক্লাস পাওয়ার মানে হচ্ছে তুমি অলরেডি 50% পড়া তোমার কমপ্লিট হয়ে আছে, অর্থাৎ তুমি প্যারাটা নেওয়া লাগতেছে না, শুধু ফার্স্ট পেপার তোমার এই কোর্স চলাকালীন দেখা যাবে 80-90% কভার হয়ে যাবে। সো দুশ্চিন্তার খুব একটা কারণ আসলে নাই, তোমরা কোর্সটাতে পারচেস করতে পারো, এনরোল করতে পারো। হ্যাঁ, এইচএসসি 26-এর টেস্ট ওকে, তোমাদের মতামতগুলো জানাও, তোমরা কি ভাবছো, কে কি ভাবছো। ওকে, তার মানে প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা দেখি বেশ মজার একটা প্যাসেজ, দ্য লিজেন্ড অফ গাজী। হ্যাঁ, আমরা একটা শব্দ বিশ্লেষণ করি, দ্য লিজেন্ড অফ গাজী। হ্যাঁ, গাজী একজন মানুষের নাম
এই গাজী যেহেতু একটা মানুষের নাম, যে কোনো ব্যক্তির নামকে আমরা গ্রামাটিক্যালি বিশ্লেষণ করব যখন, তখন বলবো হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, তোমরা সবসময় মাথায় রাখবা, তোমরা যখন একটা প্যাসেজ পড়ছো, একটা প্যাসেজ যখন বিশ্লেষণ করছো, এটা শুধুমাত্র তোমরা এমসিকিউ পড়ার জন্য বা এসিকিউ সলভ করার জন্য পড়বা না। প্যাসেজগুলোকে এমন ভাবে সলভ করবা, বা আমি ইংলিশ উইনার 5-এ 4-এও সেটা করেছি, 3-তেও করেছি, একই রকম পড়াই আমি। তো আমি যেটা করি, আমি প্যাসেজটাকে এমন ভাবে বিশ্লেষণ করে দিই, এটা পার্ট অফ স্পিচ, এটার জিরান ফর্মগুলো বা পার্টিসিপল যা যা আছে সবকিছুকে বিশ্লেষণ করে পড়াই, যেন এটা তোমার গ্রামারে হেল্প করে। পাশাপাশি তোমার জন্য, তুমি যখন মেডিকেলে পরীক্ষা দিবা, তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা, তখনের জন্য তোমার এই টেক্সট বই থেকে কোনো ধরনের প্রশ্ন যদি আসে বা রিলেটেড প্রশ্ন আসলে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারো। সো এইটা আমার পড়ানোর একটা উদ্দেশ্য থাকে। সো দেখো, গাজী যেহেতু একজন মানুষের নাম, এখানে গাজী, তাহলে একটা মানুষের নামকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। আমরা কি বলবো এটাকে? প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন। ওকে, এবার আসি দ্য লিজেন্ড অফ। খেয়াল করো, অফ অর্থ হচ্ছে, আমরা বিভক্তিতে এর অর্থ দেয়, বিভক্তি কার অর্থ দেয়? এর। মনে রাখবা, বিভক্তি এর অর্থ যখন দেয় তখন এই অফটা একটা প্রেপোজিশন, অফ কি একটা প্রেপোজিশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিজেন্ড, দ্য লিজেন্ড অফ গাজী, তাহলে দা এখানে কি আছে? দা হচ্ছে একটা ডিটারমিনার, নাকি ডিটারমিনার। তোমরা দাকে অনেকে আর্টিকেলও বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ডিটারমিন আর্টিকেল এখানে বলা যাবে। তাহলে লিজেন্ড, লিজেন্ড শব্দটার বাংলা অর্থ জেনে রাখো। লিজেন্ড হচ্ছে কিংবদন্তি। কি? কিংবদন্তি। প্রশ্ন হচ্ছে ভাইয়া, কিংবদন্তি জিনিসটা আসলে কি? দেখো, কিংবদন্তি মানে কি? দেখো, কিংবদন্তি শব্দটার অর্থ বোঝায় যে এমন একটা খুবই সাহসী কোনো কথাবার্তা যা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে, যা মানুষের মুখে মুখে বিভিন্ন যুগ পার হয়ে এটা এখনো পর্যন্ত প্রচলিত। তার মানে মানুষের মুখে মুখে এমন এক শ্রুতিগাথা, এমন এক কল্প কাহিনী, এমন এক গল্প যা মানুষের মুখে মুখে ছড়িয়ে বেড়ায়, তাকে বলা হয় হচ্ছে লিজেন্ড, বা আমরা বলি কিংবদন্তি। তাহলে দ্য লিজেন্ড অফ দ্য লিজেন্ড অফ গাজী, তাহলে বলতে পারো যে গাজীর কিংবদন্তি, অথবা তুমি চাইলে এইভাবে বলতে পারো যে কিংবদন্তি গাজী। এভাবে বলা যায় যে কিংবদন্তি গাজী বা গাজীর কিংবদন্তি, গাজীর পৌরাণিক কথা। গাজী নামক যে ব্যক্তি ছিলেন, তিনি আসলে কত মহান ছিলেন, কত প্রতাপশালী ছিলেন, কত সাহসী ছিলেন, তার গল্পটা আমরা আজকে পড়ব। ওকে, আমরা একটু প্যাসেজের লাইনগুলোতে চলে আসি। অ্যাকর্ডিং টু সাম মিথস, আমরা প্রথমে একটু খেয়াল করব আমাদের প্রিপোজিশনের দিকে। হ্যাঁ, আমরা পড়ার সময় অবশ্যই প্রিপোজিশনগুলোকে ক্লিয়ার করে নিব। অ্যাকর্ডিং এর সাথে একটা প্রিপোজিশন বসে টু। অ্যাকর্ডিং টু, এই প্রিপোজিশনটা একসাথে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটার অর্থ হচ্ছে অনুসারী। অ্যাকর্ডিং টু মানে কি দাঁড়ায়? অনুসারী, কোনো কিছু অনুসারী। হ্যাঁ, আমি বল না, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমার মতামত অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ইউনাইটেড, কি বলা যায়, ইউএনএআইটি, তাহলে ইউএনএআইটি এর রিপোর্ট অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ আইএলও, তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে। তার মানে কারো অনুসারে যখন বোঝাবা, কারো মতামত অনুসারে, তখন হচ্ছে কি? অ্যাকর্ডিং টু। অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ, এটার আরেকটা সিনোনিমাস ফ্রেজ আছে, তাহলে এটা কি? অনুসারে। অনুসারে, তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকর্ডিং এর সাথে? অ্যাকর্ডিং হচ্ছে টু। অ্যাকর্ডিং টু অর্থ কি? অর্থ হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। এটার পরিবর্তে আমরা চাইলে আরেকটা ওয়ার্ড বসাতে পারি, একটা ফ্রেজ হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, আমরা এটাও বসাতে পারি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লিজেন্ডস। তাহলে মিথস মানে কি? লিজেন্ডস মানে আমরা কি পেলাম? কিংবদন্তি। মিথস মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী বা পুরা কথা। আমরা সুন্দর হচ্ছে পুরা কথা। হ্যাঁ, পুরা কথা বা পুরা কথা বলতে পারো। পুরা কথা, পুরা কথা। যে ভাই, পুরা কথা জিনিসটা কি? পুরা কথা বলতে আমরা বলি না, একদা এক রাজা ছিল, রাজার 3টা মেয়ে ছিল, তারপর রাজা অনেক শক্তিশালী ছিল। তারপরে পৌরাণিক কোনো গল্প, পৌরাণিক কোনো কল্প কাহিনী, তুমি কল্প কাহিনী বলতে পারো, তুমি পুরা কথা বলতে পারো, পৌরাণিক কল্প কাহিনী বলতে পারো। মানে পৌরাণিক কল্প কাহিনী এবং কিংবদন্তি অনুসারে, মানে এই পুরা জিনিসটা দিয়ে বোঝাচ্ছে যে পৌরাণিক গল্প, পৌরাণিক কাহিনী, মানুষের মুখে মুখে যে কথাগুলো এত বছর, যুগ যুগ ধরে ছড়িয়ে আসছে, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে মিথ সত্য পুরা কথা, পৌরাণিক কাহিনী, লিজেন্ড সত্য হচ্ছে কিংবদন্তি। তাহলে পুরাতন কথা বা পৌরাণিক কল্পকাহিনী এবং কিংবদন্তি অনুসারে গাজী পীর, নামটা খেয়াল করো, পীর নামের সাথে কি আছে? গাজী পীর।
গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট। টেন্সটা খেয়াল করো, ওয়াজ এর পরে যখন ভার্বের আইএনজি থাকে না, বরং কোনো একটা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ থাকে, সেটা আসলে কন্টিনিউয়াস টেন্সকে ডিফাইন করে না, সেটা ডিফাইন করে একটা পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা টেন্সটা কি বলতো? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বলেছে যে গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট। তাহলে এই যে গাজী পীর নামটা, তিনি ছিলেন, এই ব্যক্তি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক। সেন্ট মানে কি? সেন্ট মানে হচ্ছে ধর্ম প্রচারক, অর্থাৎ খুবই ধার্মিক ব্যক্তি যিনি ধর্ম প্রচার করে থাকেন, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন কাহিনী, কার্যক্রম, বিভিন্ন কল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি একটা ধর্ম প্রচার করে থাকেন। যেমন তোমরা যদি মাদার তেরেসার নাম শোনো, তিনি কিন্তু এক ধরনের ধর্ম প্রচারক, তাই না? তুমি যদি ধরো এই যে কিছুদিন আগে মারা গেল যে পোপ ফ্রান্সিস, তারা হচ্ছে ধর্ম প্রচারক, তারা হচ্ছে ধর্ম প্রচার করেন, বিভিন্ন কথা, বক্তৃতা, ভাষণ, কার্যক্রম, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন কাজের মাধ্যমে তারা কি করেন? তারা হচ্ছে ধর্মকে প্রচার করে বেড়ান। তাহলে এরকমই বলা হচ্ছে যে গাজী পীর ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক। হু, যিনি, তাহলে এই হু কার পরিবর্তে বসছে বলতো? এই হু হচ্ছে সেন্টের পরিবর্তে, রাইট? তাহলে খেয়াল রাখবা, হু যখন কোনো ব্যক্তির পরিবর্তে বসতেছে, সাধারণত ব্যক্তির পরিবর্তে বসে, হুকে আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন। কি বলি? রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে। is said to have spread. Spread মানে কি? ছড়ানো। Spread মানে কি? ছড়ানো। Spread শব্দটা কি পাই আমরা? ছড়ানো। এর মধ্যে V3 তে আছে, ছড়ানো। তাহলে বলেছে যাকে বলা হয়ে থাকে যিনি নাকি ছড়িয়েছিলেন ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল। তিনি বাংলার, এই বাংলা তখন তো বাংলাদেশ নাম ছিল না, বেঙ্গল বা বঙ্গ, তাই যিনি কিনা বাংলার কিছু অঞ্চলে, ইন দ্য পার্টস অঞ্চলে, মানে কোন অঞ্চল? বাংলার কোন অঞ্চলে তিনি ইসলাম ছড়িয়েছেন, ইসলাম প্রচার করেছেন? ক্লোজ টু মনে রাখবা, সন্নিকটে বা নিকটবর্তী। ক্লোজ টু মানে কি পাচ্ছি? এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে নিকটবর্তী, ঠিক আছে? বুঝছো? নিকটবর্তী, দা সুন্দরবনস। তাহলে এই লাইনটা পুরোটা একটু বিশ্লেষণ করো। তাহলে সুন্দরবনের নিকটবর্তী বাংলার অঞ্চলগুলোতে যিনি কিনা ইসলাম ধর্ম প্রচার করেছিলেন বলে বলা হয়ে থাকে, বা করেছিলেন এমনটা বলা হয়ে থাকে। তাহলে পুরোটা বাংলা কি দাঁড়াচ্ছে? যে কিছু পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি অনুসারে সুন্দরবনের নিকটবর্তী বাংলার কিছু অঞ্চলে মুসলিম ধর্ম প্রচার করেছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন কি? গাজী পীর। তাহলে গাজী পীর ছিলেন এমন একজন ব্যক্তি যাকে বলা হয়ে থাকে সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলে ধর্ম প্রচার করেছিলেন বলে। বুঝে গেল? তাহলে গাজী পীর ছিলেন এমন একজন ব্যক্তি, আরেকবার খেয়াল করো ভাইয়ের সাথে, হ্যাঁ ভাইয়ের সাথে একটু তোমরা রিপিট করো জিনিসটাকে, যে গাজী পীর ছিলেন এমন একজন ব্যক্তি বা এমন একজন মুসলিম ধর্ম প্রচারক বা ইসলাম ধর্ম প্রচারক যিনি কিনা সুন্দরবনের কাছাকাছি অঞ্চলগুলোতে ইসলাম প্রচার করেছিলেন বলা হয়ে থাকে। একটা ধারণা, যেহেতু মানুষের মুখে মুখে শুনছে, এটা তো কোনো ডকুমেন্টারি না যে ফিল্মের মতো লেখা আছে, বা এটা তো এমন না যে কোনো ইতিহাসবিদ লিখছে। তার মানে মুখে মুখে জিনিসটা ছড়িয়ে আসছে এত বছর যাবত। তার মানে কিছু, মানে যা রটে তা কিছু হলে কিন্তু ঘটে। তার মানে যেহেতু এটা এত বছর ছড়ে আসছে, তার মানে এমনটা হয়তো কিছুটা ছিল। তারপর আসি, হি ওয়াজ credited with। আচ্ছা, he was credited with, দেখো credited with এই টার্মটার নাম আমরা আসলে কি বলবো? he was credited with। তাহলে ক্রেডিট উইথ মানে হচ্ছে কারো কীর্তি থাকা, কারো গুণাবলী থাকা। ক্রেডিট মানে জানা না যে কীর্তি বা গুণাবলী। তাহলে ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। মিরাকলস মানে কি? অলৌকিকতা। এটা কিন্তু নাউনে আছে, হ্যাঁ, অলৌকিকতা। তাহলে ক্রেডিট উইথ মানে কি? তাহলে গুণান্বিত, ঠিক আছে? তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। তাহলে এই যে মিরাকলটা খেয়াল করো, মিরাকলটাকে আমরা কি বলবো বলো? এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। আমরা কি বলবো? কোয়ান্টিফায়ার। তোমরা মডিফায়ার যারা পড়েছো 26 ব্যাচ অবশ্যই পড়ে থাকার কথা কিছুটা হলো, আর 27 ব্যাচ না জানলে তোমরা একটু মডিফায়ার ক্লাস করবে, একটু টপিকগুলো দেখবা। তাহলে কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেই ধরনের অ্যাডজেক্টিভ গুলো আসলে সংখ্যা বোঝায়, হ্যাঁ, মেনি। আবার মেনিকে আমরা আর যদি অ্যাডজেক্টিভে বিশ্লেষণ করি, এটাকে আমরা বলবো হচ্ছে একটা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট প্রোনাউন, দুঃখিত, ইনডেফিনিট প্রোনাউন। যদি এটা প্রোনাউন হবে না, মেনি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে, যেহেতু তারপরে নাউন আছে একটা। তাহলে খেয়াল করো যে বলা হচ্ছে যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। তার মানে
তিনি ছিলেন অনেক অলৌকিকতার গুণে গুণান্বিত। তিনি ছিলেন অনেক অনেক অলৌকিকতার গুণে গুণান্বিত। তিনি ছিলেন অলৌকিকতার গুণে গুণান্বিত। ফর এক্সাম্পল, তাহলে কেমন অলৌকিকতা ছিল তার মধ্যে? হি কুড সাপোজলি, সাপোজলি শব্দটা এখানে একটা অ্যাডভার্ব। সাপোজলি একটা অ্যাডভার্ব কিভাবে বুঝলাম দেখো, সাপোজলি অ্যাডভার্বটা বোঝার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এই যে সাপোজড, এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে সেটা হবে একটা অ্যাডভার্ব। তাহলে কি পাইলাম দেখো, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হবে, সেটা ডেফিনেটলি একটা অ্যাডভার্ব হবে। তাহলে এইটা একটা ওয়েতে বুঝলাম। আরেকভাবে বোঝার সুযোগ আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে? সাধারণত সে মডিফাই করতে পারে একটা ভার্বকে। তাহলে এই যে জিনিসটা, যে অ্যাডভার্ব যে ভার্বকে মডিফাই করে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে চিন্তা করো, এখানে বলছে যে হি কুড সাপোজলি, তিনি বলা হয়ে থাকে, তার ব্যাপারে বলা হয়ে থাকে, বা তিনি সম্ভবত, সাপোজের শব্দ সম্ভবত বলতে পারো, বা বলা হয়ে থাকে অনেকটা। তাহলে মানে ব্যাপারটা এরকম যে উইচ ইজ নট এক্স্যাক্টলি রাইট, উইচ ইজ নট এক্স্যাক্টলি রং, এমন একটা সিচুয়েশনকে বলা হচ্ছে সাপোজলি। খেয়াল করো, হি কুড সাপোজলি কাম, এখানে কাম হচ্ছে একটা ভার্ব। দেখো কাম কি একটা ভার্ব। কাম মানে হচ্ছে কাউকে সংযত করা, কাউকে শান্ত করা। হ্যাঁ, এখানে কামটা কি একটা ভার্ব, অর্থকে শান্ত করা। বলেছে যে তিনি হয়তো শান্ত করতে পারতেন। তাহলে সাপোজলি এই ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে? কামকে। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি হবে? একটা অ্যাডভার্ব। তাহলে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, তিনি খুবই মারাত্মক ভয়ঙ্কর প্রাণীগুলোকে তিনি শান্ত করে ফেলতে পারতেন। চিন্তা করো, তার মধ্যে কত অলৌকিক গুণ ছিল, যে বনের যে বাঘ, ভাল্লুক, সিংহ, ঘোড়া, হাতি আছে, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলো আছে, তিনি এগুলাকে শান্ত করে ফেলতে পারতেন। অর্থাৎ তার এত শক্তি ছিল, এত তার জাদু ছিল, এগুলোকে সব তিনি ঠান্ডা করে ফেলতে পারতেন। and make them docile, হ্যাঁ দেখো, এবং সেগুলোকে করতে পারতেন ডোসাইল। ডোসাইল মানে মানে বশ করা, হ্যাঁ বশ। ডোসাইল মানে কি? বশ। খেয়াল করো, এই যে ডোসাইল ওয়ার্ডটা এখানে কিসে আছে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তাহলে এবং দেখো লাইনটা খেয়াল করো, ফর এক্সাম্পল হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তিনি খুব সম্ভবত তিনি মারাত্মক বা ক্ষতিকর প্রাণীগুলোকে তিনি করতে পারতেন, তিনি এগুলোকে শান্ত করে ফেলতে পারতেন এবং তাদেরকে বশ করতে পারতেন। তার মানে বাঘ হচ্ছে বনের একটা সিংহ বনের রাজা, তাই না? এখন সিংহর মতো বনের রাজাকে যদি কেউ বশ মানায় ফেলতে পারে, তাহলে ব্যাপারটা চিন্তা করো, তিনি কত অলৌকিক ক্ষমতা অধিকারী, তাই না? সো এটাই বলছে, তার অনেক বেশি অলৌকিক গুণাগুণ ছিল। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, হ্যাঁ এই লাইনটা খেয়াল করো, এইটা আদৌতে একটা অ্যাক্টিভের সেন্টেন্স নাকি প্যাসিভের সেন্টেন্স সেটা বোঝার চেষ্টা করো। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, দেখো আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সে যদি আমাদের অ্যাক্টিভ হতো, এইটুকু অংশ নোট করো, ইউজুয়ালি ডেপিক্টেড, হ্যাঁ এইটুকু অংশ। এখন ইউজুয়ালি কি হবে? ইউজুয়ালি দেখো আমরা এই সেন্টেন্সটা পরে আসতেছি, খেয়াল করো, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড। এখন এই লাইনটাকে চিন্তা করো, যেমন ধরো আমি লিখি যে হি ইজ মেকিং আ কাইট। ধরো সহজ একটা সেন্টেন্স, সে একটা ঘুড়ি বানাচ্ছে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা চিন্তা করো, ইজের পরে কি আছে? ভার্বের আইএনজি। ইজের পরে কি আছে? ভার্বের আইএনজি ফর্ম আছে। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সে কি জানি? অ্যাক্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর সাথে ভার্বের আইএনজি হয়। তার মানে এই প্যাটার্নটা যেহেতু মিলেছে, তাহলে সেটা কি বলবো আমি? সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, অবশ্যই সেটা একটা অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি হি ইজ, অথবা প্রেজেন্ট টেন্স না পাস্টে আছে, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, রাইট? এটা প্রেজেন্ট চিরন্তন সত্য কথা বলছে। তাহলে হি ইজের পরে আমি ভার্বের আইএনজি না দিয়ে যদি লিখি ডেপিক্টেড, তাহলে এই বাক্যটা কি কন্টিনিউয়াস হলো? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে আমাকে অবশ্যই কি করতে হবে? অক্সিলিয়ারি পরে ভার্বের আইএনজি দিতে হবে। তাহলে আইএনজি তো এখানে দেওয়া হয় নাই, তারপরে আইএনজি দেওয়া হয় নাই মানে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস নাই আসলে। তাহলে কিসে আছে? হি ইজ ডেপিক্টেড। হ্যাঁ, এই ডেপিক্টেড ওয়ার্ডটা কিসে আছে? V3 তে আছে, V3 তে। তাহলে আমরা জানি কি? আমরা জানি এম ইজ আর এর পরে যদি ভার্বের V3 ফর্ম থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে এটা কিসে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। মাথা রাখবা, হ্যাঁ
পেসিভে আছে। তাহলে হি ইজ ইউজুয়ালি, তাহলে তাকে অঙ্কিত করা হয়, তাকে চিত্রায়িত করা হয়, তাকে অঙ্কন করা হয়। ডেপিক্ট মানে হচ্ছে অঙ্কন করা, চিত্রায়িত করা, পেইন্ট করা, রাইট? সিনোনিম কি পাবা? পেইন্ট। পেইন্ট মানে কি? চিত্রায়িত করা, চিত্রায়িত করা, অঙ্কন করা, ফুটিয়ে তোলা। এখন খেয়াল করে, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, তাকে সাধারণত অঙ্কন করা হয়, তাকে সাধারণত ফুটিয়ে তোলা হয়। এই সাধারণত অর্থটা কি? সে সাধারণত নাকি সাধারণত ভাবে ফুটিয়ে তোলা হয়? তার মানে এই যে ইউজুয়ালি ওয়ার্ডটা, সে কিন্তু হি কে মডিফাই করে নাই, সে মডিফাই করেছে ভার্ব ডেপিক্টেড কে। তাহলে কোন শব্দ যদি ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা কি হবে? সে নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব। তাহলে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পটস। পটস ওয়ার্ডটা আমরা একটু জানবো, যে পট, তাহলে গাজীর পট বলা হতো। এই জিনিসগুলো তোমরা কখন দেখো নাই হয়তো, কিন্তু আমি যখন ছোট ছিলাম 3-4 পড়াশোনা করতাম, তখন এই যে গাজীর পট, হ্যাঁ, গাজীর পট বা এই নামগুলো আমি খুব জানতাম, এবং আমি এগুলোর সাথে খুব পরিচিত ছিলাম ছোটবেলায়। হ্যাঁ, গাজীর পট, গাজীর পট আসতো এক ধরনের খুব স্লোকে, হ্যাঁ, সুরে সুরে, গানের সুরে 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 এই গাজী পীরের যেই মাহাত্ম্যগাথা, তার যে সাহস, তার যে শক্তি, এটাকে প্রকাশ করতে একজন লোক এসে, হ্যাঁ, বৃদ্ধ বয়স্ক লোক হতো এরকম। তো এগুলো ছিল আজ থেকে আরো ধরো না 15-18 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমি যখন ধরো 15 বছর আগে বয়স কত আমার, ধরো 15 বছর বয়স আমার 12 বছর বা 10 বছর। সো ওই টাইমটায়, তার মানে আরো 15 বছর আগের ঘটনার মোটামুটি বাঙালি যারা আছে তারা পরিচিত। বাট তোমরা তো অনেকে তোমাদের বয়সই 15-16 বছর, সো তোমরা জানবা না, স্বাভাবিক। সো গাজীর পট, পট জিনিসটা কি? পট হচ্ছে, তোমরা বাড়িতে দেখো, তোমরা এই যে ভাত খাওয়ার যেই মাদুর আছে না, মাদুর অথবা হচ্ছে চাটাই আছে না, চাটাই, আমরা চাটাইটা কি করি? চাটাইটা যখন খাবার খাই, খাবার খেয়ে এরকম করে গোল করে রেখে দেই না চাটাইটা? আবার যখন খাবার খাওয়ার সময় আমরা শুরু করব বা খাবার বাড়া হবে, তখন এটা কিন্তু আমরা ছেড়ে দিই এমন করে, তখন এই যে এভাবে পড়ে যায়। সো এই গাজীর পট হচ্ছে, পট মানে হচ্ছে এক ধরনের স্ক্রল করা পেইন্টিং, স্ক্রল পেইন্টিং। দেখো, পট মানে কি? এক ধরনের স্ক্রল পেইন্টিং, মানে মোড়ানো চিত্রকল্প, মোড়ানো চিত্রকল্প। তাহলে পট মানে কি বলতো? পট শব্দটা হচ্ছে এক ধরনের মোড়ানো চিত্রকল্প বা চিত্রকর্ম, মোড়ানো চিত্রকর্ম, ঠিক আছে? মোড়ানো চিত্রকর্ম, জিনিসটা মরিয়া রাখা হয়। হ্যাঁ, এটা মরিয়া রাখা হয়, যে এলাকায় যাবে ওই এলাকায় 10-12 জন মানুষ বসে, তখন এটা ছেড়ে দেয়, লাঠিটা থেকে এটা ঝুলে পড়ে, তখন একটা লাঠি দিয়ে ভেবে উনি পরে গানের সুরে সব তার কীর্তিগুলাকে বোঝায়। এটা হচ্ছে গাজীর পট, বুঝছো? খুব মজার ছিল জিনিসটা, তোমাদের হয়তো আমি বুঝাইতে পারতেছি না। তোমরা ইউটিউবে সার্চ করে গিয়েছে যে গাজীর পট বা বাংলা গাজীর পট দিও, দেখো তোমাদের এরকম আসবে, এখনো ইউটিউবে থাকার কথা। হ্যাঁ, আমি জানি না আছে কিনা, বাট তোমরা দেখতে পারো এটা। হ্যাঁ, ওকে। বলছে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পটস অর স্ক্রল পেইন্টিংস। তাকে সাধারণত এই গাজীকে বা যে গাজী পীরকে সাধারণত চিত্রায়িত করা হয় পটে। পট বলতে বোঝায় কি? মোড়ানো চিত্রকর্মে। তাকে সাধারণত কোন জায়গার মধ্যে চিত্রকর্মে তাকে রাখা হয়? মোড়ানো চিত্রকর্মের মধ্যে তাকে অঙ্কিত করা হয়, এক ধরনের পাটের মধ্যে, বা যে তোমার কি বলে তাল পাতার দিয়ে জিনিসগুলো বানায় না, সেগুলোর মধ্যে। রাইডিং, যিনি কিনা, হ্যাঁ, হু ইজ রাইডিং হইতো এখানে। এই রাইডিংকে আমরা যদি এটাকে আমরা একটা সিম্পল সেন্সে ভাগ করি, তাহলে কি হবে? এটা সিম্পল আছে, যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে হু ইজ রাইডিং, হু ইজ রাইডিং, যিনি কিনা চড়ে আছেন। রাইড মানে কি? চড়া। তাহলে ওই যে গাজীর পটের যে চিত্রকর্মটা, সেই চিত্রকর্মের মধ্যে গাজী চড়ে আছেন আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তাহলে ফিয়ার্স লুকিং, ফিয়ার্স মানে কি? ফিয়ার্স হচ্ছে খুবই হিংস্র অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হিংস্র, অত্যন্ত হিংস্র দেখতে একটা বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের উপর তিনি চড়ে আছেন। তারপরে তার যে চিত্রপটটার কথা বলা হচ্ছে, চিত্রপটটা এরকম যে ওই চিত্রকর্মটার মধ্যে গাজী বসে আছেন, তিনি হচ্ছে একটা সিংহের উপর বসে আছেন, এবং ওই সিংহটা দেখতে অত্যন্ত হিংস্র। এ হচ্ছে কথা। আ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে আছে একটা সাপ। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু সেই সাপটার মধ্যে বাস্তবিক, অ্যাপারেন্ট শব্দটা বলতে হচ্ছে বস্তুত বা প্রকৃত পক্ষে বা সত্যিকার কোনো ভয় নেই। অর্থাৎ গাজীর চোখের মুখে কোনো ধরনের ভয় নেই, তার হাতে সাপ আছে। তাহলে অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্টত বা দৃশ্যত, স্পষ্টত বা
দৃশ্যত। তাহলে তার চোখে মুখে কোনো স্পষ্টত বা দৃশ্যত কোনো ধরনের ভয় তার চোখে নাই। এই হচ্ছে আমাদের প্রথম পর্বের আলোচনা। হ্যাঁ, ওকে, চলো আমরা তার পরের আলোচনায় যাই। কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, আবার দেখো আসছে অ্যাকর্ডিং টু, তাহলে সামও কি হবে এখানে? সাম হচ্ছে একটা কোয়ান্টিফায়ার, সামকে আমরা কি বলবো? একটা কোয়ান্টিফায়ার। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কিছু গল্প অনুসারে, কিছু কিছু, তার মানে আমরা দেখলাম যে গাজী পীর সম্পর্কে অনেকগুলো তোমার লিজেন্ডস আছে, অনেক ধরনের পৌরাণিক কথা আছে এবং অনেকগুলো গল্প আছে। তার মানে অনেকগুলো গল্প অনুসারে বা কিছু গল্প অনুসারে হি অলসো ফট, কোন টেন্স আছে দেখো তো? সরাসরি V2 তে, রাইট? তাহলে V2 তে যদি থাকে তাহলে টেন্সটা কি হবে? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স। He could fought, he also fought crocodiles. মানে ক্রোকোডাইল মানে কি আমরা জানি কুমির, রাইট? সহজ জিনিস, কুমির। তাহলে তিনি কিনা কুমিরের সাথে লড়াই করেছিলেন বা করতেন। তিনি কুমিরের সাথে লড়াই করেছিলেন বা করতেন। Who threatened the people of the region full of canals and creeks. Indeed, a kind of watery jungle bounding the Bay of Bengal. বলছো লাইনটা কি বলছে? হু থ্রেটেন, হু মানে কি? যে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে বলতে কাকে বোঝাইছে? যে বলতে আসলে যে ক্রোকোডাইলকে বোঝাইছে। হ্যাঁ, এই হু বলতে কাকে বোঝায়? ক্রোকোডাইলকে বোঝায়। হু থ্রেটেন দ্য পিপল অফ দ্য রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিকস। তাহলে এই যে দেখো খাল এবং আমরা এটা হচ্ছে কি বলি? খাল, নাল বলি, নাল। হ্যাঁ, নাল মানে হচ্ছে ছোট্ট সরু পানির কোন একটা রিজার্ভারকে বলা হচ্ছে নাল বলা হয়। হ্যাঁ, নাল। তাহলে খাল এবং নালে ভরপুর কি রিজিয়ন, রিজিয়ন মানে কি? অঞ্চল। খাল এবং নালে পরিপূর্ণ একটা অঞ্চল, সেই অঞ্চলের মানুষদেরকে থ্রেট করত, হুমকি দিত, বিপদের মুখে ফেলতো এমন সব ক্রোকোডাইল, এমন সব কুমিরগুলোর সাথে লড়াই করত এই গাছপীর। তাহলে কি বলা হচ্ছে দেখো, কিছু কিছু গল্প অনুসারে যে সকল কুমির এই যে খাল এবং নালে পরিপূর্ণ এলাকার মানুষগুলোকে হুমকির মুখে ফেলতো, তাদেরকে ভয় দেখাতো, তাদেরকে বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করতো, সেসব কুমিরগুলোর সাথে লড়াই করতো কে? এই গাছপীর। ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, তার মানে ওই যে এলাকাটা বর্ণনা দিচ্ছে, ওই যে সুন্দরবনের আশেপাশে এলাকা বলছে না, যে সুন্দরবন এলাকায় ইসলাম ছড়াইছে। তাহলে আ কাইন্ড অফ ওয়াটারি, দেখো ওয়াটারি ওয়ার্ডটা কিন্তু আসছে ওয়াটার থেকে। হ্যাঁ, ওয়াটার এটা একটা নাউন, আর যখন সেটা ওয়াটারি হয়ে যায়, ওয়াটারি সেটা কি? একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওয়াটারি কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলছে আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল। তাহলে এই যে এলাকার কথা বলছে, ওই এলাকাটা অনেকটা খুব মানে পানিপূর্ণ একটা জঙ্গল, পানিপূর্ণ একটা বনাঞ্চল এলাকা। তাহলে তুমি জায়গাটা বর্ণনা বোঝো, এটা কি? এটা পানিপূর্ণ বনাঞ্চল এলাকা, বাউন্ডারিং, যেটার চারপাশে রয়েছে দ্য বে অফ বেঙ্গল। তাহলে বঙ্গোপসাগর, চারপাশে বঙ্গোপসাগরে বেষ্টিত। তাহলে বাউন্ডারি মানে কি? বেষ্টিত, বেষ্টিত। তাহলে পুরো লাইনটা একবার খেয়াল করো। তাহলে চারপাশে বঙ্গোপসাগরে বেষ্টিত একটা জলাময় জঙ্গল এলাকার, যেটা কিনা খাল এবং নালে পরিপূর্ণ, সে এলাকার মানুষদেরকে যে সকল ক্রোকোডাইল বা কুমিরগুলো ভয় দেখাতো, তাদেরকে আতঙ্কিত করত, সেই কুমিরদের সাথে পর্যন্ত যুদ্ধ করেছিল, এমন কথাও কিছু গল্প অনুসারে বলা হয়। তারপরে তিনি বেশ শক্তিশালী মানুষ ছিলেন, যিনি কিনা কুমিরদের সাথে পর্যন্ত ফাইট করেছেন। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, দেখো এইটুকু অংশ আমাদের খুব বোঝার জায়গা আছে। বিকজ অফ হিজ, হ্যাঁ, এইটুকু অংশকে আমরা অনেকেই ভুল করে, এখানে তোমাদের জন্য প্রশ্ন আসে অ্যাডমিশনে বিশেষ করে, যে এটাকে আমরা কি বলবো? এটা কি একটা ফ্রেজ না ক্লজ না কি হবে? দেখো, বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার দেখো অ্যালার্ট মানে কি? সতর্ক, রাইট? অ্যালার্ট মানে কি? সতর্ক, একটা অ্যাডজেক্টিভ অবশ্যই, সতর্ক এটা একটা অ্যাডজেক্টিভ। এন্ড ভিজিলেন্ট, ভিজিলেন্ট মানে কি? অতন্দ্র, অতন্দ্র মানে ঘুমায় নাই যে, হ্যাঁ, এইটাও কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার সতর্ক এবং অতন্ত্র উপস্থিতির কারণে। অতন্ত্র মানে যে সব সময় একটা জায়গায় লেগে আছে, যে সব সময় সার্ভিস দিয়ে যায়, যে ঘুমায় না, যে নিরলস কাজ করে, যে তাকে বলা হচ্ছে অতন্ত্র। তার মানে খেয়াল করো, বিকজ অফ হিজ, তার মানে এই যে পুরো অংশটাই দেখো কোন ধরনের ফাইনাইট ভার্ব কি আছে?
বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, পুরো জিনিসটা দেখো এখানে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে যে অংশে ফাইনাইট ভার্ব থাকবে না সেই অংশটা কোনোভাবে ক্লজ হবে না। তার মানে এটা একটা শুধুমাত্রই ফ্রেজ। কি একটা শুধুই ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ না। যদি প্রশ্ন আসে নাউন ক্লজ বা যে কোনো ক্লজ, না এটা কোনো ক্লজ না, এটা শুধুমাত্র একটা ফ্রেজ। ওকে, তাহলে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স অল প্রেডেটরি, প্রেডেটরি মানে কি হিংস্র, হিংস্র না, এটা হবে হচ্ছে শিকারী, সকল শিকারী, সকল শিকারী, সকল শিকারী, শিকারী অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন ক্যাপ্ট উইদিন বাউন্ডস। তাহলে বলা হয়ে থাকে যে অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন ক্যাপ্ট, তাহলে বলা হয়ে থাকে যে সকল শিকারী প্রাণীদেরকেই নাকি রাখা হতো উইদিন বাউন্ডস, বাউন্ডস মানে কি একটি সীমার ভিতরে। তার মানে বলা হচ্ছে যে এই যে গাজী পীরের অতন্দ্র যেই উপস্থিতি, সেটার কারণে যে যত যত শিকারী প্রাণীরা আছে তারা একটা সীমার মধ্যে থাকতো, অর্থাৎ তারা ওই সীমা পার করে মানুষের ক্ষতি করতে আসতো না কখনোই, বা লোকালয় যেখানে আছে সেখানে গিয়ে মানুষের উপর ক্ষতি করে মানুষের বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবে সেটা করতো না। এমনটা কিছু কিছু গল্প বলা হয় যে তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন, তার উপস্থিতিটা ওই এলাকার মধ্যে, ওই জলাময় অঞ্চলের মধ্যে এতটাই শক্তিশালী ছিল যে তার উপস্থিতির কারণে ওই এলাকার যে শিকারী প্রাণীগুলো ছিল, বাঘ, ভাল্লুক, সিংহ, তারা একটা সীমার মধ্যে তারা আবদ্ধ থাকতো, তারা ওই সীমা পার করে এক্সিট করে কোথাও যাইতো না। ঠিক আছে, আচ্ছা তারপর আসি, ইট ওয়াজ অলসো বিলিভড, আবার দেখো একটা প্যাসিভের সেন্টেন্স, ইট ওয়াজ অলসো বিলিভড। তাহলে এটা কোন টেন্সে আছে খেয়াল করো তো, দেখো আমরা দেখি কি ওয়াজ এর পরে হয় কি আইএনজি, যদি ওয়াজ বয় এর পরে আইএনজি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, কিন্তু যদি V3 হয়, দেখো ওয়াজ বয় এর সাথে কি আছে, V3 আছে, বিলিভড, তার মানে কিসে আছে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এর প্যাসিভ। ঠিক আছে, ওকে, বলেছি ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে হি এনেবলড ভিলেজার্স, এনেবল, হ্যাঁ দেখো এখানে সুন্দর একটা ওয়ার্ড এনেবল, এটা কিন্তু ভার্বে আছে, ভার্বের V2 তে আছে। প্রশ্ন হচ্ছে এই যে দেখো এইবল, হ্যাঁ এইবল অর্থ কি, অর্থ হচ্ছে সক্ষম, এই বলতো কি সক্ষম, এটার যদি আমরা ভার্ব ফর্ম করি তাহলে কি দাঁড়াবে, এনেবল। এই বলের এটা কি, এই বলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম সক্ষম, এটা যদি আমরা ভার্ব করতেছি তখন কি হচ্ছে এনেবল, এটা কি অর্থ হচ্ছে সক্ষম করা, সক্ষম করা। ঠিক আছে, এটা কি পাচ্ছি, এটা হচ্ছে একটা ভার্ব ফর্ম। তাহলে আমরা কি পেয়েছি দেখো, যে এমনটাও বিশ্বাস করা হতো যে হি enabled villagers, হ্যাঁ দ্যাট হচ্ছে কেন একটা দেখো, দ্যাট এই যে পুরো ক্লজটাকে এই ক্লজটার সাথে যুক্ত করছে, সো দ্যাট এখানে একটা কনজাংশন, কি হবে এখানে একটা কনজাংশন, দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন ভেবো না তোমরা যে ভাই এটা রিলেটিভ প্রোনাউন কি, না না এটা রিলেটিভ প্রোনাউন না, সে কোনো একটা নাউনকে এখানে কানেক্ট করে নাই, সে পূর্ণাঙ্গ একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে কানেক্ট করছে। একটা ক্লজকে যদি একটা ক্লজের সাথে যুক্ত করে তাহলে সেটা হবে হচ্ছে একটা কনজাংশন। তো বলছে হি enabled villagers to live close to forests and jungles, বলছে যে তিনি ওই গ্রামবাসীদেরকে জঙ্গল এবং বনের পাশে বাস করতে, ক্লোজ টু মানে পাশাপাশি বাস করতে বা জঙ্গল ও বনের কাছে বাস করতে তিনি সক্ষম করে তুলেছিলেন। তার মানে লোকেরা এন্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমি চাষ করতে, কাল্টিভেট মানে কি চাষ করা, চাষ করা, হ্যাঁ তার মানে আগে মানুষরা কি করতো, ওই জঙ্গলে বা আশেপাশে মানুষ বাস করতো না, খুব ভয় পাইতো, এবং তারা হচ্ছে ওই এলাকার মধ্যে তাদের জমি জমা চাষ করতে পারতো না, হ্যাঁ এমন একটা ভয় ছিল। কিন্তু গাজী পীর সেই জায়গার মধ্যে মানুষকে শক্তিশালী করে তুললো, মানুষকে সক্ষম করলো, মানুষের মধ্যে তাদের মধ্যে যে ইউনিটি সেটা বাড়াইলো, এবং এটার কারণে যেটা হইলো মানুষ তখন ওই যে জঙ্গলে বাস করতে শিখলো, এবং ওই এলাকায় তাদের যে জমিগুলো ছিল তখন তারা সেগুলো চাষ করার মতো শক্তি, সামর্থ্য, মনোবল তারা অর্জন করতে পারলো। কনসিকুয়েন্টলি একটা অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্ব, কনসিকুয়েন্টলি এটা অ্যাডভার্ব অফ সেন্টেন্স, কারণ এটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে কানেক্ট করতেছে। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, তাহলে পূর্বের কথার সাথে মিল রেখে আসছে। কনসিকুয়েন্টলি পিপল অফ দিস রিজিয়নস, তাহলে ওই এলাকাগুলোর মানুষেরা, এই দিসকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ কি বলি আমরা, ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ এটা যদিও অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদি শুধু দিস একটা সাবজেক্ট হিসেবে বসতো তখন হয়তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে পিপল অফ দিস রিজিয়নস, তাহলে এই এলাকার মানুষগুলো ওই যে
সুন্দরবনের কাছাকাছি অঞ্চলের মানুষগুলো would pray to him for protection। তারা কি করত? তারা এই যে উড, দেখো উড হচ্ছে একটা মোডাল ভার্ব, খেয়াল রাখবা মোডাল ভার্বের পরে মোডালের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে বলছে ওই এলাকার মানুষগুলো তখন তার কাছে প্রার্থনা করতো ফর প্রোটেকশন। হ্যাঁ, খেয়াল রাখবা একটা প্রেপোজিশনের পরে যখন একটি মাত্র ওয়ার্ড দিয়ে বাক্যটা শেষ হয় সেটা একটা নাউন হবে। কি হবে? নাউন। তার মানে এখানে প্রোটেকশন হচ্ছে একটা নাউন। অর্থ কি? অর্থ হচ্ছে যে নিরাপত্তা। তাহলে ফলস্বরূপ ওই এলাকার মানুষগুলো তাদের নিরাপত্তার জন্য তারা হচ্ছে গাজীপীরের কাছে প্রার্থনা করতো, প্লিজ আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে প্রোটেকশন দেন, আপনি আমাদেরকে রক্ষা করেন। তাই রক্ষা বা নিরাপত্তার জন্য তারা গাজীপীরের কাছে প্রার্থনা করতো, প্লিজ হেল্প আস, এরকম ভাবে হ্যাঁ প্রার্থনা করতো। দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড। দেখো এই সেন্টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভে, প্রেজেন্ট পারফেক্টের পেসিভ ফর্মে আছে। has been preserved, এটা কিসে আছে? প্রিজার্ভ অর্থ হচ্ছে সংরক্ষণ করা, ঠিক আছে? আর এটা সেন্টেন্সটার প্যাটার্নটা হবে কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভে, ঠিক আছে? তাহলে বলা হয় যে এখন বলা হয় না পুরো সত্য ঘটনা, এখন দ্য স্টোরি অফ গাজী পীর, তাহলে গাজী পীর এর গল্প হ্যাজ বিন প্রিজার্ভড, এটা সংরক্ষিত হয়ে আসছে ইন ফোক লিটারেচার। কোথায়? আমাদের লোক সাহিত্যে। তাহলে ফোক লিটারেচার বাংলা কি পাবা? পূর্ণাঙ্গটা বাংলা হচ্ছে লোক সাহিত্য। তার মানে এই যে গাজী পীরের ঘটনা, এই যে গল্প, এই যে ইতিহাস, এই যে তার পৌরাণিক কথা, এটা কোথায় সংরক্ষণ করা আছে? ঘরে, বাহিরে, কোথাও, অন্য কোথাও না, লোকসাহিত্যে as well as art, এবং সেটা শিল্পের মধ্যে, as well as কি এন্ডের কাজ করে, এবং শিল্পের মধ্যে সংরক্ষিত আছে, আমাদের লোকশিল্পে। and has been performed, আবার দেখো প্রেজেন্ট পারফেক্টের পেসিভ, and has been performed, এবং এটাকে পারফর্ম করা হয়, এই জিনিসটাকে আয়োজন করা হয়, জিনিসটাকে অনুষ্ঠিত করা হয় ইন ইন্ডিজেনাস থিয়েটার্স। হ্যাঁ, ইন্ডিজেনাস মানে কি? আমাদের নিজস্ব বা দেশীয়, অবশ্যই সেটা একটা অ্যাডজেক্টিভ, কারণ থিয়েটার এখানে কি আছে? নাউনের আগের শব্দটাকে একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলা হয় যে এই যে গাজীর যে গল্পটা, সেটা হচ্ছে আমাদের লোকসাহিত্য এবং লোকশিল্পের মধ্যে সংরক্ষিত হয়েছে, এবং সেটা আমাদের নিজস্ব যে থিয়েটার রয়েছে, নিজস্ব থিয়েটার বলতে বোঝায় গ্রামাঞ্চলে মানুষের মঞ্চে, মানুষের যেই ঐকতানে, মানুষ যখন একত্রে বসে যখন গল্প করছে, মানুষজন একত্রে আনন্দ করছে, গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার বিভিন্ন রকম মানুষ গল্প করছে, আনন্দ করছে, তাদের মাঝখানে এই গাজীর পটকে অনুষ্ঠিত করা হয়, আয়োজন করা হয়, তুলে ধরা হয়। Some গাজীর পট scrolls are part of the collection of the British Museum. মিউজিয়াম শব্দটা বানানটা সবাই খেয়াল রাখবা মেডিকেলের জন্য। হ্যাঁ, যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো তোমরা অবশ্যই মিউজিয়াম বানানটার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? MUSEUM, মিউজিয়াম। তোমরা অনেকেই বানানটাকে উল্টো করে ফেলা, MUSU দিয়ে ফেলো আগে, না SEUM, মিউজিয়াম। তাহলে কিছু গাজীর পট বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামেরও সংরক্ষণের অংশ। তার মানে গাজীর পটের কিছু টুকরো, কিছু এলাকার গাজীর পট ব্রিটিশ মিউজিয়ামে তোমরা গেলে এখনো দেখতে পারবা। তার মানে ব্রিটিশ মিউজিয়ামে এগুলোকে মানে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। ওকে, বুঝে গেল? তাহলে আশা করছি আমরা তাহলে প্যাসেজটা বুঝেছি। হ্যাঁ, আমরা প্যাসেজটা তাহলে ক্লিয়ারলি বুঝেছি। ওকে, আমরা একটু দেখি যে তোমাদের ইংলিশ উইনার 5 এই প্রোগ্রামটা তোমাদের কাদের জন্য বলো তো? এটা হচ্ছে নতুন বই এবং ফুল সিলেবাস। এটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে এই কোর্সটা আমরা হচ্ছে নতুন যেই তোমাদের বই এসেছে সেই নতুন বই অনুযায়ী আমাদের কোর্সের যত ম্যাটেরিয়ালস আছে, যত এক্সাম আছে সেগুলো সাজাচ্ছি, এবং ফুল সিলেবাস, অর্থাৎ শর্ট সিলেবাস তো তোমরা না এখন। তার মানে তোমরা যদি এখন কোনো শর্ট সিলেবাস প্রোগ্রাম আসলে তোমরা অনুযায়ী চলো তাহলে তোমরা অবশ্যই বিপদে পড়বা। তো তোমাদের জন্য এই ইংলিশ উইনার 5 হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম যেখানে আমরা ফুল সিলেবাসটাই তোমাদের পড়াবো। ওকে, আর একটা প্রশ্ন, ভাই কোর্সটা কাদের জন্য? কোর্সটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচের জন্য। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ার শেষ করে এখন সেকেন্ড ইয়ার উঠতেছো, এবং তোমরা যারা মাত্র স্কুল শেষ করে এসএসসি দিয়ে তোমরা কলেজে উঠবা,
তোমাদের রেজাল্ট অপেক্ষায় আছো তাদের জন্য। সো তোমাদের 26 এবং 27 ব্যাচের জন্য আমাদের এই প্রোগ্রামটা আশা করছি পূর্ণাঙ্গ একটা তোমার সলিউশন হয়ে যাবে। আচ্ছা চলো ভাইয়ের সাথে আমরা একটু এমসিকিউ সলভ করো। তো চলো, এখানে 5টা এমসিকিউ আসবে তোমাদের। হ্যাঁ, 5টা এমসিকিউর জন্য, সরি 5টা না, কোশ্চেন মোট 10টা, পয়েন্ট হাফ করে মোট 5 মার্ক। হ্যাঁ, 10টা কোশ্চেনে 5 মার্ক তোমরা পাবা। গাজী পীর was known to people through, গাজী পীর এই ব্যক্তিটাকে আমরা কিসের মাধ্যমে চিনি? ফোক মিউজিক, গানের মাধ্যমে, পেইন্টিং কোন চিত্রকর্মের মাধ্যমে তাকে আমরা দেখতে পাই, লিটারেচার তাকে আমরা সাহিত্যে দেখতে পাই, মিউজিয়াম আমরা ওনাকে শুধু জাদুঘরে গেলে দেখতে পাই। বলো কোনটা হবে? উত্তর হওয়ার সম্ভাবনা কোনটা বলো তো? আমরা জানি গাজীর পট এক ধরনের পেইন্টিং, তার মানে সবচেয়ে ভালো উত্তর কোনটা? এটা হচ্ছে এক ধরনের স্ক্রল পেইন্টিং। আমরা যেই জায়গায় দেখতে পাবো এটা আসলে একটা স্ক্রল পেইন্টিং দেখতে পারবো। এখন আমি ঘরে যাই, বাইরে যাই, দোকানে যাই, যেখানে যাই না কেন এটা একটা পেইন্টিং আকারেই দেখতে পাবো। তারপর আসি, হোয়াট ওয়াজ গাজী পীর ক্রেডিটেড উইথ? গাজী পীরের কি গুণ ছিল, তার কি কি গুণ ছিল বা তিনি কি গুণে গুণান্বিত ছিলেন? ওকে, হ্যাভিং এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড মিস্টেরিয়াস পাওয়ার, তার মধ্যে অসাধারণ এবং অলৌকিক যত ক্ষমতা ছিল। প্রোটেক্টিং পিপল ফ্রম ডেঞ্জার, তার একটাই গুণ ছিল তিনি মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করতেন। কামিং ডেঞ্জারাস অ্যানিমেলস, তার কি ক্ষমতা ছিল? তিনি হচ্ছে যে হিংস্র প্রাণীদেরকে শান্ত করে ফেলতেন। নোয়িং ম্যাজিক, তিনি জাদু জানতেন। কি হবে বলো? কোন কথাটা সবচেয়ে ভালো যায়? তোমরা প্যাসেজটার লাইনটা আবার আসো, তাহলে তুমি আবার মনে হয় বুঝতে পারবা সহজ। হ্যাঁ, বলা হয়েছে যে তার ক্রেডিট কি ছিল, এখানে লাইনটা দেওয়া আছে, দেখো লাইনটা খেয়াল করো, যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। তাহলে মিরাকলস মানে কি বলতো? মিরাকলস মানে হচ্ছে তোমার অলৌকিক কিছু, জাদুকরী কিছু, তাই না? তাহলে মিরাকলস মানে কি? অলৌকিক কিছু, অসাধারণ কিছু, চোখের পলকে করে ফেলবে এইরকম কিছু জিনিসকে বলা হয় মিরাকলস। তার মানে উত্তর কোনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? দেখো তো, সবচেয়ে বেশি উত্তর হওয়ার সম্ভাবনা কোনটা? 1 নাম্বার। তাহলে কি? হ্যাভিং এক্সট্রা অর্ডিনারি and mysterious power. তারপর আসো, whom did গাজী পীর enable to live close to the forest? তাহলে গাজী পীর কাদেরকে জঙ্গলের ধারে কাছে বাস করতে সক্ষম করে তুলেছিলেন? রুরাল পিপল, ওই এলাকার গ্রামীণ মানুষদেরকে। রাস্টিক ফোক, ওই এলাকার যেই মানে খুব যেই মানে কি বলা যায়, যে তুমি কি বলতে পারো, ফোক মানে কি আমরা কি বলি? জনগণিত বলি, তাই না? লোক সম্প্রদায় এরকম বলি। লোক সম্প্রদায়কে রাস্টিক, টাইগার্স বাঘদেরকে ক্রোকোডাইলস, না এটা হবে ওই এলাকার সাধারণ মানুষদের ক্ষেত্রে রুরাল পিপল। ওই এলাকার সাধারণ যে নাগরিকরা ছিল তাদেরকে কি করতে পারতেন? তাদেরকে হচ্ছে তিনি কি করতে পারতেন? যে তিনি সক্ষম করেছেন যে আপনারা এখন চাইলে ইয়ার পাশে বাস করতে পারবেন, যে আপনি জঙ্গলের পাশে বাস করেন, সমস্যা নেই। এইবার আসো, the word docile ওয়ার্ডটা আমি বলে দিয়েছিলাম। docile মানে হচ্ছে বশ, তাই না? বশ, হ্যাঁ, বশ মানে যাওয়া বা বশীভূত বা বশীভূত। তাহলে এই docile ওয়ার্ডটা কি পেয়েছিলাম আমরা? docile ওয়ার্ডটা ছিল একটা অ্যাডজেক্টিভ। আমি ক্লাস করানোর সময় প্যাসেজে পড়িয়েছিলাম যে docile ওয়ার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আসি, the best synonym of predatory is, predatory শব্দটার সবচেয়ে ভালো সিনোনিম আসলে কোনটা? প্রিডেটরি শব্দটার সিনোনিম কি? দেখো, প্রিডেটরি মানে আমরা কি পাই? প্রিডেটরি মানে হচ্ছে শিকারী, রাইট? শিকারী শব্দটার প্রিকারসারি, আরবিট্রারি, রেস্টলেস, প্রেইং আপন আদার্স। এই যে প্রেইং আপন আদার্স, অন্যের উপর ঝাঁপিয়ে পড়া। শিকার মানে কি? অন্যের উপর ঝাঁপিয়ে পড়া না? অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে তার ক্ষতি করা, তাকে আঁচল দিয়ে দেওয়া। তাহলে PREY, দেখো PRA যখন দিচ্ছ, দেখো PRAY, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, আর যখন সেটা PRE হচ্ছে, এটা হচ্ছে স্বীকার করা। ওকে, স্বীকার করা। উত্তর কোনটা হবে? কারোর উপর শিকারে পড়া, কারোর উপর ঝাঁপিয়ে পড়া। উত্তর কোনটা হবে? এই নাম্বার। তারপর আসি, what was the effect of the alert and vigilant presence of গাজী? তাহলে এই যে গাজী পীরের যেই তিনি ওই যে সুন্দরবন এলাকার মধ্যে খুব সতর্ক এবং খুবই অতন্দ্রভাবে তিনি এখানে উপস্থিত ছিলেন, তার ইফেক্টটা, তার প্রভাবে কি ঘটেছে? ওই এলাকার মধ্যে কি পরিবর্তন এসেছে? অল প্রিডেটরি অ্যানিমালস বিকেম টেম, সকল হিংস্র প্রাণীরা একদম শক্তিহীন হয়ে গেছে? না, তারা একটা বাউন্ডারির মধ্যে ছিল। এর মানে এই না যে তারা শক্তিহীন হয়ে গেছে, তারা একটা সীমার মধ্যে ছিল। তারা মানুষ এলাকায় তখন আসে নাই, মানুষকে আটক করতে আসে নাই, মানুষকে আঘাত করতে আসে নাই। নো প্রিডেটরি অ্যানিমালস উড এক্সিড দ্য বাউন্ড,
কোনো শিকারী প্রাণী কি করতো না, তারা হচ্ছে ওই যে বাউন্ড বা সীমা ছিল, সীমা ক্রস করে যেত না, পার হয়ে যেত না। এক্সিড মানে কি? এক্সিড হচ্ছে পার হয়ে যাওয়া, পার হয়ে যাওয়া। কোনো শিকারী প্রাণী ওই তাদের বাউন্ডারি পার করে যাইতো না, তাদের নিজস্ব বাউন্ডারির মধ্যে থাকতো যেন মানুষের ক্ষতি না করে। অল প্রিডেটরি অ্যানিমালস উড এক্সিড দ্য বাউন্ড, সকল শিকারী প্রাণী তাদের বাউন্ডারি ক্রস করে যেত না, এটা তো অবশ্যই মিথ্যা কথা। অল প্রিডেটরি অ্যানিমালস বিকেম মোর ফেরোশাস, তারপরে সকল শিকারী প্রাণী আরো বেশি হিংস্র হয়ে গেল, না এটা কথা সত্য না। এর কথা সত্য কোনটা? যে কোনো ধরনের শিকারী প্রাণী তারা হচ্ছে তাদের সীমানাটা পার করে যেত না। তারপর হাউ ওয়াজ দ্য প্লেস ওয়্যার গাজী পীর লিভড, গাজী পীর যেখানে বাস করতেন সেই জায়গাটা কেমন ছিল? হেভেনলি ওয়াসেস, এটা ছিল একটা খুবই স্বর্গীয় এক জলাধারের মতো, না স্বর্গীয় জলাধার ছিল না, এটার মধ্যে অনেক ধরনের হিংস্র প্রাণী ছিল, জলাধার ছিল, সুন্দরবন ছিল, তাই না? রাউন্ডেড উইথ দ্য সুন্দরবন, এটা সুন্দরবন দ্বারা ঘেরা ছিল, হ্যাঁ এটা হতে পারে। সারাউন্ডেড উইথ সোয়াম ফরেস্ট, এটা হচ্ছে যে সোয়াম ফরেস্ট আছে বা জলজ যে বৃক্ষ সেটা দিয়ে পরিপূর্ণ ছিল। সারাউন্ডেড উইথ দ্য বে অফ বেঙ্গল, তার মানে দেখো এখানে উত্তরগুলো কিন্তু আমাদের মোটামুটি সবগুলোই সঠিক মনে হচ্ছে, তাই না? কিন্তু সবচেয়ে ভালো বলা যায় কোনটা, দেখো আমরা এই প্যাসেজটা একদম প্রথম লাইনটা যাই একটু, তা আমরা বুঝে পাবো। হ্যাঁ, এমসিগুলো একটু কনফিউশনে থাকলে একটু দেখে নিবা। সুন্দরবন, তার মানে বে অফ বেঙ্গলের কথা কিন্তু বলে নাই সরাসরি প্যাসেজে, বে অফ বেঙ্গল বলে নাই, সুন্দরবন বলছে, ফাইন। তাহলে সুন্দরবনের ইন দ্য পার্টস অফ বেঙ্গল, তাহলে ইন দ্য পার্টস অফ বেঙ্গল বলছে, তার মানে কিন্তু সুন্দরবনের কিছু এলাকায়, তার মধ্যে সুন্দরবন চারপাশে সুন্দরবন আছে, এই কথাটা কিন্তু সঠিক না। চারপাশে সুন্দরবন আছে কিন্তু সঠিক না, কিন্তু এটা সঠিক যে ওইটা কিন্তু বারবার বলছে, দেখো এটা জলজ এলাকা ছিল, দেখো বারবার দেখো এই যে ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, তাই না? যেটা কিনা হ্যাঁ বে অফ বেঙ্গল বর্ডার ছিল, এটাও বলা হয়েছে। তার মানে আমার উত্তর এখানে অপশনে উচিত ছিল অল অফ দ্য অ্যাবাভ, এরকম একটা প্রশ্ন উত্তর আমার মনে হয় উচিত ছিল। তারপরে যদি আমি একটু মন্দের ভালো বেছে নেই, তাহলে আমি উত্তরটা দিব হচ্ছে এটা, যে সারাউন্ডেড উইথ সোয়াম ফরেস্ট। তাহলে এটার আশেপাশে সোয়াম ফরেস্ট ছিল, যেগুলো হচ্ছে তোমার কি জলজ যেই গাছপালাগুলো আছে, জলজ, হ্যাঁ অর্থাৎ জলে ভিজে ভিজে বেশি বেশি থাকে এরকম গাছপালায় পরিপূর্ণ ছিল। ওকে, অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স রেফার্স টু, অ্যালার্ট এন্ড ভিজিলেন্স, অ্যালার্ট মানে কি সতর্ক, তাই না? সতর্ক। আর এখানে ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট শব্দ হচ্ছে অতন্দ্র, যে ঘুমায় না, অর্থাৎ সব সময় জেগে 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 সকল মানুষের প্রবলেম গুলো দেখতেছে, হ্যাঁ অতন্দ্র। তাহলে কি হবে? অ্যাকশন এন্ড স্ট্রেংথ, কাজ এবং শক্তি, অ্যাক্টিভ রোল খুবই সক্রিয় ভূমিকা, অ্যাটেনশন এন্ড সিনসিয়ারিটি, প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস অর্থাৎ ত্বরিত কাজ এবং হচ্ছে খুবই সতর্কতা বা সবসময় খেয়াল করা। তাহলে এটা উত্তর কি? promptness and watchfulness. He was credited with many miracles. What does the sentence imply? তার মধ্যে অনেক ধরনের মিরাকল ছিল, এই শব্দ দ্বারা কি বোঝায়? He could deceive, তিনি মানুষের সাথে প্রতারণা করতে পারতেন না, তিনি এই মিরাকল বলতে তিনি জাদু টোনা করে মানুষের প্রতারণা করতেন, জিনিসপত্র টাকা পয়সা খেয়ে দিতেন, সেটা বোঝাচ্ছে না। He had nothing special in him, তার মধ্যে বিশেষ কিছুই ছিল না, না এটাও সত্য কথা না। He had magic power, তার মধ্যে জাদু ছিল। He was a spiritually gifted person, তিনি ছিলেন স্রষ্টার একজন, আমরা বলে যাই যে কি বলা যায়, স্পিরিচুয়াল বলতে কি বুঝি, যে সৃষ্টিকর্তার বিভিন্ন ধরনের বিভিন্ন পাওয়ারে তিনি গুণান্বিত ছিলেন, হ্যাঁ তিনি স্বর্গীয় ক্ষমতায় গুণান্বিত ছিলেন। লিখে বলতে হবে he was spiritually gifted person. তারপর আসো, গাজী পীর স্প্রেড ইসলাম ইন, গাজী পীর কোন জায়গায় ইসলাম ছড়িয়েছেন? দ্য ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিমাঞ্চল, সেটা কি রাজশাহী দিনাজপুরে? না। দ্য ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, সেটা কি চট্টগ্রামে? না। দ্য নর্থার্ন পার্ট অফ বাংলাদেশ, না। দ্য সাউদার্ন পার্ট, তাহলে কি দক্ষিণাঞ্চলে, তাই না? তাহলে সুন্দরবন কোন অঞ্চলে? দক্ষিণাঞ্চলে। তাহলে কি হবে? তিনি দক্ষিণাঞ্চলে তার ধর্ম প্রচার করেছিলেন। ওকে, তাহলে আমরা আশা করছি আমরা প্যাসেজগুলো বুঝেছি। ওকে, আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা ফিচার নিয়ে কথা বলি। আমাদের ইংলিশ উইনার 5 এর মধ্যে কি আসতে আছে দেখো,
একাডেমিক টু অ্যাডমিশন প্র্যাকটিস শিট মেডিকেল প্লাস ভার্সিটি। দেখো আমরা সাধারণত আমরা প্র্যাকটিস শিটগুলো থেকেই দেখি, আমরা প্র্যাকটিস শিটগুলো দেখি যে হ্যাঁ বিগত বছর প্রশ্ন থাকে, বিভিন্ন কলেজগুলোতে আসা প্রশ্ন থাকে, এরকম মডেল কোয়েশ্চেনগুলো থাকে, তাই না? তো এটা কি থাকে, ধরো ন্যারেশন হলে এইচএসসি লেভেলের ন্যারেশন। এখন আমরা এই কোর্সটাকে এমন ভাবে সাজাচ্ছি যে এই কোর্সটা একাডেমিক লেভেল থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে একটা বড় ধরনের সাপোর্ট দিবে, এবং যেই স্টুডেন্টরা এই প্র্যাকটিস শিটগুলো তোমরা শেষ করবা, সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করবা, তোমরা এই প্র্যাকটিস শিটগুলোর মাধ্যমে তোমরা একাডেমিক টপিকের পাশাপাশি ওই টপিক থেকে ভার্সিটি, যেমন ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী ভার্সিটিতে, এবং মেডিকেলে ধরো ঢাকা মেডিকেল কলেজের মধ্যে বা যে ভর্তি পরীক্ষা হয় মেডিকেল কলেজের, ওই যে পরীক্ষা, হ্যাঁ ম্যাথ পরীক্ষা হয়, ওই পরীক্ষার বিগত 10 বছরের প্রশ্ন আমরা এখানে সংযোজন করব। এতে যেই জিনিসটা হবে, তুমি একাডেমিকের ন্যারেশনের সব প্রবলেম সলভ করে তুমি ভার্সিটি মেডিকেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে তোমার। সাথে সাথে তুমি রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, অথবা হচ্ছে ধরো মডিফায়ার, কানেক্টরস, পাংচুয়েশন মার্কস, প্রিপোজিশন, আর্টিকেলস, সবগুলো টপিক, 12টা টপিক আছে, ওই 12 টপিকের প্রত্যেকটার আমাদের প্র্যাকটিস শুরু হবে একাডেমিক টু অ্যাডমিশন। সো তোমার একাডেমিক পুরো জিনিসটা কভার হচ্ছে প্রিপারেশন, পাশাপাশি তুমি সবার থেকে আগে থাকবা একটা কোর্সের মধ্যে একাডেমিকের সাথে তুমি অ্যাডমিশন কভার করে ফেলতেছো। ওকে, আমরা যদি আরেকটু জানি, দেখো ডিএমসি প্লাস ভার্সিটি কোয়েশ্চেনস অফ ক্লাস, আমাদের এই একাডেমিক কোর্সের মধ্যেই আমাদের 12টা লেকচার থাকবে, 12টা লেকচার থাকবে শুধুমাত্র আমাদের মেডিকেল আর ভার্সিটিতে ওই টপিক থেকে আসা প্রশ্নের উপর অ্যানালিটিক্যাল ক্লাস থাকবে। অর্থাৎ তুমি এখন থেকে এই প্রশ্নের ধারণা বুঝবো। তোমার অনেক ইচ্ছা করে না যে ভাইয়া আমি একটু কলেজের সেকেন্ড ইয়ার থেকে, দেখুন আমি ব্যক্তিগতভাবে, আমি নিজে যখন কলেজে পড়াশোনা করতাম, আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকা ভার্সিটির ভর্তি প্রস্তুতি শুরু করছি কলেজের শুরুর দিক দিয়ে, মানে অর্থাৎ সেকেন্ড ইয়ারের শুরুর দিক দিয়ে, অর্থাৎ 2016 সালে আমি যখন সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, তখন থেকে আমি ভার্সিটির বই কিনেছিলাম, আমি ভার্সিটি অ্যাডমিশনের বই কিনেছি, একটা কোচিং এর সিট কিনেছি, হ্যাঁ আমি অনেক সংগ্রহ করেছি কষ্ট করে ঢাকায় এসে, আমাকে কাছের মানুষরা সাপোর্ট করেছিল, সেই কারণে পারছি, আমি ঢাকা চিনতাম না তখন। সো আমি তখন থেকে প্রিপারেশন নিচ্ছি বলে আমার জন্য আমার ঢাকা ভার্সিটি এক্সামটা বেশ সহজই মনে হয়েছে, বা আমার প্রিপারেশনটা দিয়ে আমি আসলে ক্র্যাক করতে পারছি। সো তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু মার্কেট এখন অনেক বেশি কম্পিটিটিভ। হ্যাঁ, তোমাদের এই যে মানে তোমরা যে অনেকজন পড়াশোনা করছো সারা বাংলাদেশে, মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। সো এইখানে তোমাকে যদি আগে থাকতে হয়, অবশ্যই তোমাকে আগে তুমি যদি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও, তাহলে মেডিকেলের প্রশ্ন আগে বুঝতে হবে। তুমি যদি ভার্সিটি অ্যাসপাইরেন্ট হও, তোমাকে অবশ্যই বাকিদের আগে প্রশ্নের তোমার অ্যানালাইসিস বুঝতে হবে। সো আমাদের 12টা থাকবে মাস্টার ক্লাস, যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা মেডিকেল এবং ভার্সিটিতে আসা টপিক ভিত্তিক কোয়েশ্চেনগুলোকে আমরা তোমাদেরকে সলভ করে দিব ইনশাআল্লাহ। চলো আমরা একটু প্রশ্নগুলো পড়ি। হ্যাঁ, আমরা প্রশ্নগুলো একবার দেখে নিই। হ্যাঁ, প্রশ্নগুলো যেহেতু আমরা বোর্ডে আসা প্রশ্ন, আমরা একটু পড়ি। হ্যাঁ চলো। হোয়াট কাইন্ড অফ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ডিড গাজী পীর হ্যাভ? গাজী পীরের কোন ধরনের অসাধারণ ক্ষমতা ছিল? বলা হচ্ছে তার মধ্যে অসাধারণ কিছু ক্ষমতা ছিল, কিন্তু সেটা কি ক্ষমতা ছিল দেখি একটু। দেখো, গাজী পীর হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি মিরাকিউলাস পাওয়ার, তার অত্যন্ত অসাধারণ আশ্চর্যজনক এক ক্ষমতা ছিল। ইট ইজ সেড, এমনটা বলা হয় যে দ্যাট হি কুড কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তার সবচেয়ে বড় ক্ষমতা কি ছিল? তিনি যে হিংস্র প্রাণীগুলোকে তিনি শান্ত করে ফেলতে পারতেন, অ্যান্ড মেক দ্যাম ডোসাইল, এবং তাদেরকে ওই হিংস্র বাঘ, ভালুক, সিংহদেরকে তিনি বশীভূত করে ফেলতে পারতেন, বশীভূত করে ফেলতে পারতেন। তারপর আসি, হোয়াট ওয়াজ গাজী পীর ফেমাস ফর? গাজী পীর কোন কাজের জন্য তিনি জনপ্রিয় ছিলেন? গাজী পীর যে ব্যক্তি, তিনি কোন কাজের জন্য জনপ্রিয় ছিলেন? ওকে, দেখো, গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য এরিয়াস অ্যাডজাসেন্ট টু। এই প্রিপোজিশনটা মনে রাখবা, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। কি? সংলগ্ন অথবা নিকটবর্তী, সংলগ্ন বা নিকট, ঠিক আছে। সুন্দরবন, তাহলে তাকে বলা হয় যে তিনি সুন্দরবনের কাছাকাছি যে এলাকাগুলো আছে সেখানে তিনি